আমি বাংলাদেশের এমন এক জেলায় সেদিন ছিলাম, যে জেলাটা হচ্ছে আপনার ওই উপকূলীয় জেলা। যেই জেলা যদি উপকূলে কখনো ঝড় আঘাত হানে, এই জেলাতে জলোচ্ছ্বাস হয়। এবং আমি যাদের বাড়িতে গিয়েছিলাম তারা আবার ওই এলাকার, মনে করুন যে ইউনিয়ন পরিষদের খুবই পাওয়ারফুল একজন ব্যক্তি। যাওয়ার পেছনে উদ্দেশ্য হচ্ছে যে তাদের পরিবারের কয়েকজন সদস্য কিছু অদ্ভুত সমস্যায় আক্রান্ত। ব্যাপার সেটা না যে সেই অদ্ভুত সমস্যায় তারা আক্রান্ত। ব্যাপার হচ্ছে যে সেই সমস্যাটার যে গোড়াটা, যেখান থেকে আপনাকে এই বিষটা তুলে ফেলতে হবে যাতে ইনফেকশনটা সামনের দিকে না ছড়ায়। ওই ওই জায়গাটাতে অভিযান চালানো, মানে উদ্ধার কাজ যেটা যেইভাবেই নিই না কেন আমরা, অভিযান চালিয়ে যে সেই বিস্ফোরাকে উদ্ধার করব, ওটা সবচেয়ে কঠিন একটা জায়গা। কারণ সেই এলাকাতে, সেই যেই এলাকাটায় আমি যাচ্ছি, ওই এলাকাতে যেইখানে আন্দাজ করা হচ্ছে যে ক্ষতির সামগ্রীগুলো মাটিতে কবর দেওয়া, ওই জায়গাটা হচ্ছে পরিত্যক্ত একটা শ্মশান। আর আমি যেই দিন যাব, একেবারে সেই দিন বিকালবেলা আমি ওইখানে পৌঁছে গেছি। গরম ছিল না তো, কিন্তু তারপরও পুরো কাল বৈশাখীর মতো তুফান বিকালবেলা। এবং সেই তুফান আসার পরে এত সাঁড়াশি বৃষ্টি, ওই বৃষ্টি প্রায় 2 ঘন্টা থামার নাম নিচ্ছিল না। এবং 2 ঘন্টায় ওই পরিমাণ বৃষ্টি কি পরিমাণ সিচুয়েশন বদলে দিতে পারে আপনারা ধারণা করতে পারেন। একটা পর্যায়ে আমার মনে হচ্ছিল যে অভিযানটা না চালাই। আমরা অভিযান বলছি এই জন্য, কারণ ওইখানে গার্ড রয়েছে অনেক। ওই জিনিস, যেই জিনিস পোতা, সেই জিনিস উদ্ধার করার জন্য যে আমরা যাচ্ছি, ওইটাকে গার্ড করার জন্য অনেক লোক সেখানে রয়েছে। তারা কিন্তু মানুষ না। আমি এবং আমির সাহেব এইখানে। কথা হচ্ছে যে বৃষ্টি চলে যাবার পরে এই কর্দমাক্ত পরিবেশ, গ্রামের যে পরিবেশ, আবহাওয়া বদলে যায়। আর আমির সাহেবের কথা হচ্ছে ওইটা পরিত্যক্ত শ্মশান। আমির সাহেবের কথাও না, মানুষই বলে। জায়গাটা ওনারাও অ্যাভয়েড করে, সনাতন ধর্মাবলম্বীরা নিজেরাও অ্যাভয়েড করে। কারণ কিছু কিছু ঘটনা ঘটেছিল পূর্বে। পূর্বে ওই ঘটনাগুলো ঘটার পর থেকে তারা সর্বশেষ একটা লাশ দাহ করতে যায়। তো দাহ করতে যেয়ে তারা ওইখানে দাহ করতে পারেনি। কারণ তারা নাকি দেখেছিল যে এইখানে তারা লাশ দাহ করার জন্য চিতা সাজিয়েছিল। ওই চিতার পাশে আবার কিছু সময়ের জন্য তারা এদিক সেদিক ছিল। ওই চিতার পাশে যে লোক ছিল আর কি, পাহারাদার, তিনি দেখতে পাচ্ছেন যে কিছু অদ্ভুত মানুষ এসে, মানে 1 মিনিটের ভিতরে একটা চিতা সাজিয়ে ফেলেছে। তিনি কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু 1 মিনিটের ভিতরে চিতা সাজিয়ে ফেলেছে এবং একটা বিশাল আকারের মরদেহ এনেছে। ওই চিতা দাউ দাউ করে জ্বালিয়ে পর্যন্ত ফেলেছে। তো অন্যান্য লোকেরা যারা কিছুটা দূরে ছিল তারাও ততক্ষণে এগিয়ে এসলো। এখন 1-2 মিনিটের ভিতরে এটা এক অসম্ভব কাজ। এই অসম্ভব কাজ করার পরে যখন চিতা জ্বলছে, তারা দেখতে পায় যে এই মানুষগুলো একদম একদম অমানুষ। এরা একেবারেই অমানুষ। এদের এদের আকার তো মানুষের মতোই, চোখ কিন্তু ঠিক নাই। চোখ কেমন জানি, ঠোঁট কেমন জানি, চেহারা মানুষের মতো, কিন্তু তাকিয়ে থাকার ধরন কেমন জানি, মানে কোনো কিছু ঠিক না, ইনহিউম্যান টাইপের। তো তারা সেখান থেকে সাথে সাথে দৌড়ে পালায়। গ্রাম থেকে লোক নিয়ে আসে, আরো কিছু এসে দেখে যে ওই লাশের এক খাবলা কোনো অংশ থেকে ছিঁড়ে নিয়ে গেছে। কোনো চিতা জ্বলছে না, কোনো কিছু না। এটা ছিল সর্বশেষ ঘটনা, কিন্তু এই ঘটনাগুলো ঘটতো। ওই সর্বশেষ ঘটনা ঘটার পরে প্রায় বৃহৎ সময় ধরে, আনুমানিক 1 যুগেরও উপর ধরে, ওই জায়গায় আর কোনো কিছু করা হয় না। মানে ওইটা একটা পরিত্যক্ত এলাকা, আর কেউ দরকারও নেই এখানে যাওয়ার। কিছু লোক চেয়েছিল এই জায়গাটা দখল করে কিছু করতে, কিন্তু তারা যখন দখল করার জন্য ওই মাঠে, মানে ওই শ্মশানের ওইখানে গিয়েছিল, ওইখান থেকে তারা নিজেরাই ভেগেছে। কেন ভেগেছে আজ পর্যন্ত কেউ জানে না। তো যখন আমি আমির সাহেবের কাছে এই পরিবারের সমস্যার কথাগুলো বলি, সমস্যার কথাগুলো তো ইউজুয়ালি যেরকম হয়, মানুষের বিভিন্নভাবে এফেক্টেড হয়। কেউ প্যারালাইজড, মানে একটা মেয়ে প্যারালাইজড, পুরোপুরি সে প্যারালাইজড। একজনের মাথায় ভীষণ যন্ত্রণা, যে যন্ত্রণা থামার নাম নিচ্ছে না।
তারা ঢাকায় লাখ টাকা খরচ করেছে টেস্টের পিছনে। ভারতে যাওয়া তাদের বাকি ছিল। আরও একজন, তিনি মানে এমন গভীর ঘুমে থাকেন, ওই ঘুম থেকে তিনি বের হতে পারেন না। কিন্তু তিনি যখন জেগে যান, তিনি সবার কাছে খুব কান্নাকাটি করেন, কারণ তার সাথে না ঘুমের ভেতরে মানে অশ্রাব্য ঘটনা ঘটে। আন্দাজ করতে পারছেন কি? তিনি কিন্তু একজন বয়স্ক মহিলা, আনুমানিক ৪৫-এর উপরে তার বয়স। এবং আরেকজন রয়েছে সে বাড়িতে, তিনিও একজন মহিলা, আরেকটু কম বয়স তার। তিনি ঘরের ভেতরে তাদেরকে হাঁটতে দেখেন। তাদেরকে জানেন? যারা যারা এফেক্টেড, ওই যে বাকি ৩ জন, তাদেরকে তিনি ঘরের ভিতরে হাঁটতে দেখেন এমনভাবে যে তারা হাঁটছে, তাদের মাথা নাই, তারা তাদের নিজেদের মাথা নিজেদের হাতে ধরে রেখেছে, নিজেদের হাতে ধরে রেখেছে, আর এদিক সেদিক ঘোরাফেরা করছে কোনো কারণ ছাড়াই। উনি এদেরকে দেখতে 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 প্রায় পাগলের মতো অবস্থা হয়ে গেছে ওনার। তো ওই ৩টা ট্রিটমেন্ট হতো, কিন্তু যখন যে ছেলের যে মাথা ধরার সমস্যাটা দেখা দিল, ওই তারা তখন আর কি বাইরের দিকে দেখা শুরু করলো যে না, মাস স্কেলেই মনে হয় সম্ভবত পরিবারের সমস্যা। তো তারপরে আমির সাহেব আর কি আমাকে বললেন তাদেরকে বিকটভাবে ক্ষতি করা হয়েছে। এই বিকটভাবে যে ক্ষতি করা হয়েছে, এই বিকট ক্ষতিটা, সমস্ত ক্ষতি তাদেরই এলাকার মধ্যে একটা জায়গায় পুঁতে রাখা। প্রথম দিকে জায়গা কিন্তু আইডেন্টিফাই করা যায়নি যে জায়গাটা কোনটা, কিন্তু জায়গা যখন আইডেন্টিফাই হলো তখন জানা গেল যে ওই জায়গাটা কতটা প্রতিকূল, এবং প্রতিকূল পরিবেশে কাজ করা অত্যন্ত কঠিন। কেননা মানে এই জায়গায় কি রয়েছে, তার যে কি ক্ষমতা, তার তার মানে সাঙ্গপাঙ্গ কতজন, শুধু এগুলো হিসাব করলে হয় না। দুনিয়াতে কোথাও যদি অভিশপ্ত কর্মকাণ্ড ঘটে তো ওই জায়গাটা অভিশপ্ত হয়ে যায়, জায়গাটা ভার হয়ে যায়, জায়গাটা এক আজীব কিসিমের জায়গা রূপান্তর হয়। এখানে রহমত পাবেন না আপনি। আপনি যত কিছু গড়ে তোলার চেষ্টা করেন, আপনি কিছুই করতে পারবেন না। আপনি যদি একটা ব্যবসা প্রতিষ্ঠানও দাঁড় করান, দেখবেন যে ওটা চলবে না। জায়গাটাই অভিশপ্ত হয়ে যায়, মানে সেই স্পেসটা যতখানি হোক না কেন। তো এখন কালবৈশাখী প্রচণ্ড রকমের। এটা শেষ হওয়ার পরে এক দফা সিদ্ধান্ত নিলাম আমি নিজে, যেটা সম্ভব না রাতেবেলা। কিন্তু আমির সাহেবের কথা হচ্ছে যে আমরা তো আরেক রাত রাখতে পারবো না। ইতিমধ্যেই যে আমরা এইখানে, এটা ওরা জানে। এখন যদি আজকের রাতে এটা ওরা সরিয়ে ফেলে, আমরা আর কিছু করতে পারবো না। আর ওরা সরাবে কখন জানো? সেই সময়টা হচ্ছে রাতের প্রায় ১:৩০। রাতের প্রায় ১:৩০ থেকে ৩টা বাজার কয়েক মিনিট আগে, এই সময়টুকুর ভেতরে তারা এটা সরিয়ে ফেলতে পারে। তো যদি সরিয়ে ফেলে তাহলে আর কাজ হবে না। এর আবার ঠিক যখন আপনি জিনিসটার খোঁজ পেয়ে যাবেন, ওরাও টের পেয়ে যাবে যে আপনি জিনিসের খোঁজ পেয়েছেন। এই জিনিসগুলো পাওয়ার তৈরি করে, মানে এটাকে মনে করুন যে আপনি একটা এনার্জি প্ল্যান্ট। এইখান থেকে ওরা যেই কর্মযজ্ঞটা করে, ওটা বান বলেন আপনি, বা তাবিজ করেন আপনি, অথবা চালান বলেন, যেটাই হোক, এই যে একটা কিছু তৈরি করা হলো, এটার ভেতরে যে ব্যাড এনার্জিটা, যে হারাম এনার্জি, এই হারাম এনার্জি তাদেরকে এনার্জি দেয় তাদের সে কাজগুলো সম্পাদন করার জন্য। তাদের কিছু কাজ থাকে সেটা তারা সম্পাদন করে, আর এই ব্যাড এনার্জি ওই লোকদেরকে এফেক্ট করা শুরু করে। ওই লোকদেরকে যখন এফেক্ট করতে থাকে, এই ব্যাড এনার্জিকে টিকিয়ে রাখার জন্য যে সাঙ্গপাঙ্গতার দায়িত্ব দেওয়া হয়েছে, তারাও আবার তাদের কাজ করতে থাকে। অর্থাৎ দুইটা জিনিসই একই সাথে কাজ করে, কিন্তু একে অপরের জন্য। তো তাদেরকে সেই জিনিসটা প্রোটেক্ট করে রাখা লাগবে, প্রথম শর্ত। তো ওরা অবশ্যই টের পেয়েছে। এখন আমির সাহেব বললেন চেষ্টা করতে, তো আল্লাহর নাম নিয়ে তখন ৯টা কত জানি বাজায়, খেয়াল নেই আমার। আমি বের হই। আমার সাথে ছিল একটা শাবল, যেটা থাকেই সবসময়, এবং প্রায় সময় লাইট হারিয়ে ফেলতাম। ওই সময় লাইট হারিয়ে ফেলতাম, কিন্তু পরবর্তীতে যে লাইট আমার হাতে বেঁধে রাখার ব্যবস্থা করা শুরু করি, তো তখনও লাইট হাতে বাঁধা ছিল না। শাবল নিয়ে যখন আমি তাদের বাড়ির একজনকে নিয়ে ওই জায়গা পর্যন্ত যে যাচ্ছি, এই যাওয়ার পথে বৃষ্টি হয়েছে না, বৃষ্টি হওয়ার পরও কোথা থেকে জানি ঢিল মারছে আমাকে। মানে অদ্ভুতভাবে ওরা ঢিল মারে পরে, কিন্তু এরপরে কোনো কিছু নেই।
পরে এরপরে কোনো কিছু নেই। আবার কিছুটা ব্যঙ্গাত্মক হাসিও শোনা যায়, ব্যঙ্গাত্মক হাসি। আবার একটু আপনাকে ভয় দেখানোর জন্য, ধাক্কা দেওয়ার জন্য কিছু অদ্ভুত শব্দ ওরা করে। ওই লোক যে আমার সাথে যাচ্ছিল তার অবস্থা অত্যন্ত খারাপ। সে আমাকে দূরে যেয়ে দেখিয়ে দেয় যে ওই যে ওইটা। এখন যেই জায়গাটা সে দেখায়, জায়গাটা দূর থেকে দেখার পরে না আন্দাজ করা খুব কঠিন। রাতের বেলা তো, রাতের বেলা কোনো জায়গা বোঝা যায়? তো আমি লাইট মেরে মেরে আমি ওদিকে আগাচ্ছি, কারণ ওই আমি সাহেব আউটলুক যে দিয়েছিল আমাকে ওই স্পেসের ওই জায়গাটার, ওই আউটলুকের সাথে ম্যাচ করে লাইট মারার পরও, আবার অন্ধকারের ভেতরও। কারণ এই যে শ্মশান টাইপের জায়গাটা না, এটা একটা নদীর পাশ ঘেঁষে, নদীর পাশ বলাও ভুল, মানে এটা নদীর পাশ না, সম্ভবত নদীর ভেতরেই চর উঠেছিল ওইখানে। তো আমি যে দিকটা দিয়ে এখন যাচ্ছি না, দেখুন আমাকে একটা ছোট খালের মতো জায়গা পার হতে পারে পা দিয়ে, মানে এইখানে এখন ভাটা আছে। আর যদি জোয়ারও আসে তাহলে পানি আপনার কোমরের থেকে একটু নিচের দিকে থাকবে। আর এখন ভাটা রয়েছে, তো ভাটা থাকার কারণে মানুষজন যাতে চলাফেরা করতে পারে ভাটার সময়, আর এমনিতেও যাতে কেউ পা পিছলে না পড়ে যায়, তো তারা বস্তা দিয়ে রেখেছিল, রাবিশে বস্তা। অর্থাৎ জোয়ার আসলে পানি ভেতরে ঢুকবে বেশি, আবার কমে গেলে পানিও কমে যাবে দিক দিয়ে। তো আমি ওই জায়গাটা, ওই খাড়ার মতো জায়গাটা পার হই। খাড়ার মতো জায়গাটা পার হওয়ার পরে ওই গাছপালা ঘেরা ওই যে চর অঞ্চলে যেরকম রাস্তা থাকে না, এরকম রাস্তা দিয়ে যাচ্ছি। এখন আমার কেন জানি মনে হয় যে গাছগুলোর পেছনে কারা জানি নড়াচড়া করছে। লাইট মারা তো, লাইট মারার কারণে ওরা মানে সামনে আর আসছে না। কিছু দূর যাওয়ার পরে আমার ডান দিকেই ওই স্পেসটা, যে স্পেসটা হচ্ছে আপনার ওই শ্মশানের মতো। কেন বলছি যে কিছু বেড়া ছিল, যে বেড়াগুলো একদম ক্ষয়ে গেছে, এখন আপনি ফু দিলেও ভেঙে যেতে পারে। আজকের বৃষ্টিতে অনেক বেড়া ভেঙে পড়ে গেছে। এই বেড়াগুলা দেওয়া, এবং মাটির ধরন আশপাশে মাটির ধরনের মতো না, একদম ভিন্ন, কিছুটা বালু মিশ্রিত, মানে এই বালু না যে বালু আপনি চোখে দেখেন, কিছুটা বালু টাইপ মাটি। তা আমি জায়গাটা দেখলাম, লাইট মারলাম, আরেকটু জায়গা পার হতে হবে, তারপরে ওইখানে লেখা আছে, মানে পুরনো একটা নাম ফলক রয়েছে, ওই অমুক শ্মশান আর কি, স্থাপিত অমুক অমুক অমুক। তো আমি এখন ওটার সামনে দাঁড়ানো, মানে জমিটার ভেতরে দাঁড়ানো, আমি তখনও কিন্তু ওইখানে পা দেওয়ার চিন্তা ভাবনা করি নাই, অপেক্ষা করছি আমির সাহেবের। এখন চারপাশে প্রচুর কাদা এবং প্রচুর শব্দ। আপনারা তো জানেন যে গ্রামগঞ্জে কিরকম শব্দ হয় বৃষ্টির পরে, প্রচুর শব্দ। আমির সাহেবের অপেক্ষা করছি, উনি কেন জানি একটু দেরি করছেন। তো আমি করলাম কি, ইচ্ছে করে সূরা ফালাকের শেষের 2টা আয়াত ইচ্ছে করে পড়লাম, পরে আমি ওই সামনের দিকে এগুলাম। ওই যে জায়গাটা অনেকটা মনে হয় যে ধ্বংসপ্রাপ্ত বেড়া রয়েছে, মানে ভেতরে প্রবেশ করার জায়গা, আমি ওইটার মুখে এসে দাঁড়ালাম। এবং ওইটার মুখে এসে যখন দাঁড়ালাম, বিশ্বাস করেন আপনারা, গল্প শোনেন নেই যে শাকচুনিরা কথা বলে, পেতনিরা কথা বলে, ভূত পেতনির কথা বলে, গল্প শোনেন নেই নাকি স্বরে? প্রত্যেকটা নাকি স্বর আমি নিজের কানে শুনতে পাচ্ছি। ভেতরে ওরা অদ্ভুতভাবে কথাবার্তা বলছে নিজেদের ভেতরে, ওরা কেউ মানুষই না। লাইট কিন্তু আমার হাতের মধ্যে, এখন আমি কিন্তু লাইট চারপাশে মারছি না। এমনকি আমি যে এসছি, ওরা এক একজনকে নিজেরা বলছে, ওই যে দেখ শহরের লোক আসছে। তারপরে কেউ হাসছে তাচ্ছিল্য করে, আবার কেউ ওইখান থেকে বলছে যে দেখ ওর, মানে আমার লিভারের কথা বলছে ডাইরেক্ট, যে ওর লিভারটা কিন্তু অনেক বড়, খুব স্বাদ হবে ওইটার। তারপরে আরেকজনের নজর আমার পায়ের দিকে পড়ে আর কি, মানে সে বলছিল যে আমার পায়ের হাড় অনেক বেশি মোটা, অনেক বেশি মজা আছে আমার পায়ের হাড়ের ভেতরে। এই কথাগুলো আমি নিচে কানে তখন শুনতে পাচ্ছি। তো শুনতে পাচ্ছি দেখে, দেখুন ভয় নেই, কারণ আমি জানি যে আমির সাহেব আসবে। তো শুনতে পাচ্ছি দেখে আমি মানে ঝাড়া দিলাম, গলা ঝাড়া দিলাম, খাকড়ি দিয়ে বললাম, আমি তোদের দরজার সামনে, আমার খাওয়ার শখ, তো সামনে সাহস থাকলে। তো ভেতর থেকে না মানে তাচ্ছিলের হাসি, ওই পেতনিদের মতো শব্দ, হি ওরকম। তো ওরকম শব্দ করে ওরা হাসছে, তাচ্ছিলের হাসি এসে। তো আমি তখন আমির সাহেবের অপেক্ষা করলাম না, আমি ভেতরে পা দিয়ে দিলাম।
আমি তো জানি উনি আসবে। আমি ভেতরে পা দিলাম। ভেতরে পা দেওয়ার পরে এখানকার পরিবেশ আর বাইরের পরিবেশে কেমন জানি তফাৎ। অথচ একই জায়গা। বেড়াগুলো ধ্বংসপ্রাপ্ত বেড়া। এখান থেকে বাতাস চলাফেরা করে, সবই হয়। কিন্তু তারপরও পরিবেশটা আলাদা। কেন জানি মনে হচ্ছে এখানে বৃষ্টির কোনো ছাপই নেই। কিন্তু পরে বুঝতে পারলাম যে এটা যে বালু টাইপ মাটি না, এইজন্য বৃষ্টিতে পানি সরে গেছে সব ইমিডিয়েটলি। আধা ঘন্টার ভেতরেই জমিন শুকিয়ে গেছে। এখন আমি যখন পা দিলাম কিছু জায়গায় ঘাস গজিয়েছে হালকাভাবে, কিছু জায়গায় ঘাস একদম খুব ঘনভাবে গজিয়েছে, কিন্তু পুরোটাই প্রায় মাটির মতো। কিছু ভাঙা হাঁড়ি পাতিল যেটা আর কি থাকে, সেই হাঁড়ি পাতিলগুলা, এর মধ্যে ২ টা হাঁড়ি পাতিল নিজে, নিজে ঘুরছে তখন আমার চোখের সামনে। ভাঙা হাঁড়ি মানে ওই যে আপনি ঘুরিয়ে দিবেন না লাঠিমের মতো, এভাবে ঘুরছে। আবার টিনের মতো একটা কিছু জায়গা তৈরি করা হয়েছিল, ওই জায়গাটা বিধ্বস্ত। ওইখানে আমি একজনকে বসে থাকতে দেখলাম ভেতরে। যে বসে রয়েছে বোঝা যায় যে তার সাদা লুঙ্গিটা পরা, কিন্তু উপরে আপার বডিতে কোনো কিছু নাই। কিন্তু অতটুকুই। তারপরে কিন্তু আমি আবার তাকে দেখলাম না। অতটুকুই কিন্তু। আমি ভেতরে একদম মাঝ বরাবর যে দাঁড়ালাম, ওই ঘরের দিকে আমার নজর, কারণ আমি এখানে কাউকে দেখতে পেয়েছিলাম একটু আগে। কিন্তু এখন কাউকে পাচ্ছি না। কিন্তু আশপাশে নূপুর পায়ের শব্দ। মানে আপনি শুনবেন নূপুর পায়ে এমনভাবে কেউ লাফিয়ে বেড়াচ্ছে, মানে আপনার শরীর শিহরিত সে করে দিবেই। আপনি শিহরিত হবেনই, এমন 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 একটা ব্যাপার। লাফিয়ে লাফিয়ে যে ঘুরে বেড়াচ্ছে সে যে কোনো মানুষ না, সেটাও আমি বুঝি। এই জন্য লাইট মারলাম। এখন লাইট মারছি, আমি কিন্তু শব্দকে অ্যাকুরেটলি ধরতে পারছি যে শব্দ কোন দিকে। কিন্তু যে নূপুর পায়ে শব্দ করছে তাকে তো আর দেখা যায় না। যাকে দেখা যায় না সে কিভাবে চলাফেরা করতে পারছে সেটা আমি আপনাকে বলতে পারছি কিভাবে জানেন? কারণ আমি না দেখলেও তারপরও তাকে দেখতে পাচ্ছি। মানে চোখে দেখছি না, কিন্তু তারপরও তাকে দেখতে পাচ্ছি। এবং সে আকারে একজন নারী হলেও আকার তার ১২ থেকে ১৪ ফিটের মতো। তার পাগুলো বড়, বড়, সেটা আমি স্পষ্ট বুঝতে পারছিলাম। আর তার মুখের ভাবটা অস্বাভাবিক। যেন ওই মুখটা হা করলে একটা ছোট বাচ্চার মাথা খুব সহজে সে গিলে খেতে পারবে। বিশ্বাস করুন। আর এদেরকেই মানে বিভিন্ন নামে ডাকা হয়। সনাতনী ধর্মে এদেরকে তার নাম নিলাম না, কিন্তু এদেরকে একটা নামে ডাকে। এবং এরা এমন না যে মানে ওই শ্মশানের আশপাশে থাকে তা না। এরা ওই সনাতনী ধর্মে যে রিচুয়ালগুলো রয়েছে ওই রিচুয়ালে তাদেরকে অনেক বেশি পাওয়ারফুল বলা হয়। তো সে চারপাশে ঘোরাফেরা করছে এবং আমি বুঝতে পারলাম যে সে হচ্ছে এইখানকার মানে গার্ড বলুন বা যেই বলুন না কেন। তার ওই নূপুর পায়ে লাফিয়ে লাফিয়ে চলাটা একেবারে সে থামলো ঠিক যে জায়গাতে আমি ভেতরে ঢুকেছি ওই জায়গার ভেতরে। এখন আমি লাইট মারছি, কেউ ওইখানে নেই, কিন্তু আমি জানি যে সে ওই গেট বরাবর দাঁড়ানো। এবং লাইট তো টানেল ভিশন না, লাইটের কাজই তো এরকম যে টানেলের মতো থাকে। তাকে আমি ওইখানে তো দেখতে পাচ্ছি না, কিন্তু লাইটের আশপাশে যে জায়গাগুলোতে ছায়া পড়ে, ওই ছায়া যেই জায়গাতে সেইখানে অগণিত মানুষ। সবাই, নারী হোক আর পুরুষ হোক, সবারই উপরে কোনো কিছু নেই, যা রয়েছে তার নাভির নিচে। এবং পুরুষরা যারা, তারা এতটা বিকট, তাদের আকার, তাদের পেটের ধরন, হাতের ধরন, চেহারার ধরন, চোখের ধরন, এটা এতটাই বিকট যে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। তো হাতে তখন রিং আমার, এবং আমার রিং তখন গরম হয় নাই, অর্থাৎ থ্রেট লেভেল অত বেশি না। রিং গরম হয়নি, এটা আমি খেয়াল করলাম যে রিং গরম হচ্ছে না। তো আমি তখন করলাম কি, নিজে থেকে আমার পেছনে যেই জায়গায় আমি শাবলটা রেখেছিলাম একটা ব্যাগের ভেতরে, ওইখান থেকে শাবলটা আমি আমার ডান হাত দিয়ে কষ্ট করে বের করলাম। বের করে আমি মাটির উপরে রাখলাম, এমনভাবে রাখলাম যাতে একটু শব্দ হয়, লোহার যাতে শব্দটা হয়। আমি ওদেরকে বোঝালাম যে আমি এখানে এই জিনিসটা ব্যবহার করছি, তোরা কিন্তু আমাকে ডিস্টার্ব করে কিছু করতে পারবি না। ওরা সেটা বুঝলো কিনা আমি জানি না, কিন্তু একদম লাফিয়ে লাফিয়ে ওই যে ওই পাশে যে যে দরজার মতো জায়গা, মানে যে
এন্ট্রান্সের জায়গায় ছিল, সে লাফিয়ে লাফিয়ে যে ভেতরে একেবারে আমার সামনে এসে পড়েছে, এটা আমি বুঝতে পারছি। তার এবং আমার মধ্যে ডিস্টেন্স ম্যাক্স এই মুহূর্তে ৩ হাত। সে আমার এত কাছে, আর আমি তার প্রেজেন্স টের পাচ্ছি, চোখে দেখছি না। চোখে না দেখলেও আমি কিন্তু ওইভাবেই উপরের দিকে তাকাচ্ছি। মানে আমি তো জানি যে তার মাথা কোন দিকে। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মূলত আমি ভয় পাইনি এই কারণে যে আমি জানি আমির সাহেব রয়েছে। ওই যে কনফিডেন্স যে আমার সিকিউরিটি আমার আশপাশে, আবার থ্রেট লেভেল অত বেশি না। কিন্তু সবসময় কনফিডেন্স কাজে আসে না। আমার পা ধরে একজন টান মারলো, আমি মুখ থুবড়ে পড়লাম। একেবারে মুখ থুবড়ে পড়লাম ঠিক ওর পায়ের উপরে। ওর পাটা যেখানে ছিল, যেখানে নুপুর, যে পায়ে নুপুর। এবং আমি যখন এখানে পড়লাম, মানে এই পড়াটা আমি প্রায় সময় অনেক জায়গায় পড়ি, একেবারে ওদের পায়ের উপরে যেয়ে পড়ি। এমনকি উল্টা কবরে যে ঘটনাটা আগামী ঈদের পর্বে শুনবেন আলিফ ভাইয়ের কথা কণ্ঠে, ওইখানেও দেখবেন আমি মূর্তির পায়ের নিচে যা পড়ছি। মানে আমি পড়ছি এইভাবে বেশ কয়েকবার। আমি ওইখানে ওইভাবে পড়ার পরেই আমার উপরে পাড়া দিতে যাবে এটা আমি বুঝতে পেরেছিলাম। বাতাস একটা আসলো, আমি বুঝলাম যে আমির সাহেব ওইখানে এসছেন। তো ওরা তখন ওই জায়গাটা থেকে সরে গেল সাথে সাথে। তো তিনি আমাকে উঠতে বললেন। এবার হচ্ছে সেই কাজ, যে কাজের জন্য আমরা এখানে এসেছি, অর্থাৎ ওই যে কিছু জিনিস এখানে পুঁতে রাখা, এটাকে বের করা। এবং শাবল দিয়ে তো একটু সহজ হয় কাজ করতে, কিন্তু এখানে বালু মাটি হওয়াতে আরো বেশি সহজ হচ্ছিল। প্রায় আমার ১ হাত যাবে, আরেকটু করতে হয়েছে আমাকে। প্রথম পাতিলটা আমরা খুঁজে পাই। প্রথম পাতিলের ভেতরে কি ছিল আমি বলি। পাতিলটাকে উল্টো করে রাখা ছিল, এই জন্য শাবলের আঘাতে ওইটার কিছু হয় নাই। খুব ঠান্ডা মাথায় শুনেন এখন আমি কি বলছি আপনাদেরকে। আবার চাইলে নাও শুনতে পারেন, কারণ এটা খুবই খুবই গ্রোস একটা ব্যাপার। পাতিলটা যখন উল্টাই ততক্ষণে বুঝতে পারছি পাতিলের ভেতরে যে জিনিসগুলো রয়েছে এই আলামতগুলো সুবিধার না। কারণ পাতিলের মুখে যে কাপড়টা লাল সালো টাইপের কাপড় দিয়ে সিল করে রাখা, ওই কাপড়টা থেকে পচা গন্ধ আসছে মানুষের শরীরের। মানুষের শরীরের পচা গন্ধটা, এটা হেভি বিকট। এটা কিন্তু ইঁদুর পচা গন্ধ না। আমি আমাকে উনি বললেন যে তুমি এটা সরাও, এটা সরাও এবং ভেতরে একটা মাথার খুলি রয়েছে, এটা বের করো। আমি যখন এটা খুললাম, বিকট একটা গন্ধ আমার নাকে বাড়ি মারল। মানুষের পেটের যে আঁতড়ি থাকে না, আঁতড়ি, নাড়ি ভুঁড়ির কিছু ছোট ছোট অংশ, সেইটা রয়েছে সেইখানে। একটা কি জানি দেখলাম, যেটাকে পরে আমির সাহেবকে জিজ্ঞেস করার পরে তিনি আমাকে বলেছিলেন যে কিডনির একটা অংশ, কিন্তু আমি চিনি না। তো ওইখানে আমার হাত ডুবাতে হয়েছে ওই যে পচা গলা জিনিসের ভেতরে, আমার হাত গলাতে হয়েছে। এবং আমার যখন আমি ওই হাত ঢুকিয়েছি ভেতরে, তখন আমার কেন জানি মনে হচ্ছিল যে ওই খুলি না কি আবার আমার হাতে কামড় দিয়ে বসে। তো তারপরও আমি ওইটাই করলাম যে ওইখানে হাত দিয়ে দিলাম। ভেতরে ঘিন প্রচুর, কিন্তু তারপরও আমি ওই মাথাটা খুঁজে পাই, তো মাথাটা টেনে বের করি। তো টেনে বের করার পরে মাথাটা তো প্রচণ্ড রক্তাক্ত, আর প্রচুর মানে রক্ত না, পচা গলা জিনিস এখানে, এবং প্রচুর গন্ধ। তো আমি সবার আগে মাটিতে ঝাড়া মেরে ফেলে দিই আমি সাহেবকে কিছু না বলে। তো সাথে আবার পানি ছিল না। তো আমির সাহেব তখন আমাকে বললেন যে তুমি নিচে যে পানি রয়েছে পানিতে এটা ধো। আমি ওনাকে বললাম যে আমি যে এখন পানিতে ধুতে যাবো, ওরা যদি এটা টান দিয়ে নিয়ে যায়। উনি বললেন টান তোমার হাত থেকে নিয়ে দিতে পারবে না, তোমার হাত থেকে টান দিয়ে যেতে পারবে না ওরা, বরং তুমি ধুয়ে আনো, আমি এখানে দাঁড়ানো, যাতে ওরা বাকি জিনিস নিয়ে না ভাগতে পারে। এখন লাইট জ্বালিয়ে আমি ওই শ্মশানে গেট দিয়ে বেরোলাম, ওই ভাঙা চোরা জায়গাটা। ওখান দিয়ে বেরিয়ে আমি তো জানি পানি কোথায়, খুব কাছাকাছি। এখন নুয়ে হাত থেকে তো গন্ধ আসছে, আগে তো নিজের হাত পরিষ্কার করা একটা ব্যাপার। কিন্তু ওই সময় আমার এই সিগন্যালগুলো ব্লক করা থাকে, মানে আমির সাহেব কিছু একটা করেন অথবা আমি হয়তো ব্লক করি, যে ঘিন পিত্তের দিকে তখন তাকাই না। আমি যখন পানির ভেতরে ২-৪ বার নাড়া দিচ্ছি না, তাড়াতাড়ি এটা পরিষ্কার হোক, তাড়াতাড়ি এটা পরিষ্কার হোক,
আলো তো আমার সামনে না, আলোর অপোজিটে যেখানে অন্ধকার, ওইখানে অজস্র মানুষ দাঁড়ানো। এমনকি একজনের কাঁধে আরেকজন, আবার আরেকজনের কাঁধে আরেকজন, মানে ৪ জনও রয়েছে, মানে এক কাঁধের উপরে ৩ জন। মানে পাহাড়ের মতো জনসংখ্যা এখানে, পাহাড়ের মতো। এই পাহাড়ের মতো জনসংখ্যা ওদিক থেকে অদ্ভুতভাবে মন্ত্র বলছে, মন্ত্র। এবং যখন এগুলো শুনতে যাবেন না, মোহ ধরে ফেলবে আপনাকে। আমাকে দূর থেকে আমিষেব বলল, "দোয়া পড়ো।" আমি তো তখন কোনো দোয়া পড়ছিলাম না। তো আমি সাথে, সাথে সূরা আনফালের যে আয়াতটা আমি পড়ি, আমি ওটা পড়তে শুরু করলাম। ওটা আমি ভালো মতো নাড়াইলাম। ভালো মতো নাড়ানোর পরে পরিষ্কার হয় না দেখে আরও হাত দিয়ে পরিষ্কার করার চেষ্টা করলাম। হাত দিয়ে পরিষ্কার করার পরে আমার নজর যায়, কারণ একটু, একটু করে তো পরিষ্কার হচ্ছিল। ওই যে ছোট বাচ্চার যে যে কঙ্কালটা, ওইটার তালুতে, তালুতে নকশা তৈরি করা। আর যে নকশা আমি আপনাদেরকে এক্সপ্লেন করেছিলাম, যেটা কাজ করে কিভাবে। তার মানে এই না যে সব নকশা ইউনিভার্সালি ওইভাবে কাজ করে, তা না। এটা হচ্ছে যন্ত্র। এটা হচ্ছে মানে যেই ধরনের ক্ষতি তৈরি করা হয়, এইখানে মনে করবেন যে যার আরাধনা করে তারা, সে এক সে নিজেই কখনো, কখনো অ্যাটাক করে। মানে এখানে কোনো গোলাম নাই। তো যার আরাধনা করেছে তার যন্ত্র এটা। এবং আরাধনা করার যে যন্ত্র এটা, এই যন্ত্র আবার নির্দেশ দিচ্ছে মানে কোথায় হামলা করতে হবে। আরেকটা মানুষের অবয়ব এবং হামলা করতে হবে মাথায়। অর্থাৎ আমি ১ম যে মাথাটা পেলাম, এটা হচ্ছে সেই যে ছেলেটা প্রচণ্ড মাথা ব্যথা করে, ওর। আমি যেই সময় ধুয়েছি, বিশ্বাস করুন আমি তো জানতাম না, পরে যে জেনেছে। ওই সময় নাকি ওর মাথা ব্যথা হুট করে গায়েব হয়ে গেছে। ঠিক ওই মোমেন্টে কিন্তু। তো এটা আমি জানি না। তো আমি ওটা পরিষ্কার করার পরে ওইটা নিয়ে যখন ফেরত আসছি, শুনেন আমার কথা। আমি ১ কদম দেওয়ার পরে কয়েক হাজার কদম যদি একই সময় দেয় না, যেরকম ভাইব্রেশন আসবে আর যেরকম শব্দ আসবে, ওরকম কয়েকবার শব্দ হলো। মানে আমি কয়েক কদম দিচ্ছি, ওইখানেও কয়েক কদম হচ্ছে, হাজার, হাজার কদম একই টাইমে পড়ছে। তো যখন আমি থমকে যাই, মানে ভেতরে ঢুকতে যাব, তখন দেখলাম যে শব্দ হয় না। পরীক্ষা করার জন্য যখন ১ কদম দিলাম, আরেক কদম যে মানে ওই দেখাদেখি ওরা যে ১ কদম দিয়েছে আমার পেছনে, অনেকজন মিলে সেই ভাইব্রেশন এবং সেই শব্দটা আমার কানে আসে। এবার আমি পেছনের দিকে তাকাই ইচ্ছা করে, কারণ লাইট মেলে তো দেখছি না। এত অগণিত ইনহিউম্যান যে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এরা কারা? এরা পরে বলবো। আমার পেছনে এরা অগণিত, তখন গুণে শেষ করা যাবে না। তখন আমি আবার ভেতরে ঢুকলাম। অতক্ষণে আমির সাহেব আমাকে বললেন, "যেটা পরিষ্কার করে ফেলেছো, এটা তোমার আবার ওইখান থেকে নিয়ে আনার দরকার নেই। তুমি এটা পেছনে ফেলে দাও, নিয়ে যেতে দাও এটা।" তা আমি ওনার কথায় কিছুটা অবাক হলাম। কিন্তু আমি তো জানতাম না যে ওই যে ছেলে মুক্ত হয়ে গেছে তখনই, ধুয়ে ফেলার কারণে। তো কিছুটা অবাক হয়ে পরে টেনিস বলের মতো এটা বাইরে ছুঁড়ে মারলাম। এবং বাইরে ছুঁড়ে মারার পরে কি হলো জানেন? আমার চোখের সামনে এক গাদা কুকুর কোত্থেকে জানি আসলো। সব কালো কুকুর, সব কুচকুচে কালো কুকুর। এদের চোখও জ্বলজ্বল করে না। সবগুলো কালো কালো কুকুর এসে ওই মাথার উপরে হামলে পড়লো, এবং কে নিয়ে গেল সেটা আমি জানি না। এবং ১টা ২টা ১০টা কুকুর না, বিশ্বাস করেন কাউন্টলেস কুকুর এখানে। ওগুলো দেখলে না কলেজের ভিতরে ভয় লাগে, ভয়। তাই আমি ওনার কাছে ফেরত আসলাম। আমি নুয়ে বালু মানে মাটি থেকে একটু মাটি নিয়ে আমার হাতে করছি, কারণ ওই ঘিনের ব্যাপারটা আর কি। তখন তিনি আমাকে আরেকটা জায়গা দেখালেন, এবং এই জায়গাটা খোঁড়ার সময় উনি আমাকে বলেন, "দেখো, এই জায়গাটা যে খুঁড়বা আর এই কাজ যে এখন তুমি করতে যাচ্ছ, এটা তুমি নিজের জীবনে কখনো করো নাই এর আগে। এবং এই 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 প্রাণীকে তুমি অত্যন্ত ঘৃণা করো।" আমি জিজ্ঞেস করলাম, "কোন প্রাণী?" উনি বলল, "তুমি কবর খুললে জানতে পারবে।" মানে কবর না, মানে মাটি খুললে জানতে পারবে। তো উনি আমাকে বললেন যে মাটি এবার কোনো মতেই তুমি বেশি ডিপ করে খুলবা না। তো বেশি ডিপ করে খুঁড়ি নাই। যতটুকু খুঁড়েছি উনি আমাকে থামতে বলেছে। যতটুকু খুঁড়েছি অতটুকু থামতে বলেছে। তো আমি দেখলাম কি একটা স্ট্রেইট লাইন আমি খুঁড়েছি। ওই স্ট্রেইট লাইনটা আনুমানিক ৭ ইঞ্চির মতো। এবার উনি আমাকে বললেন যে তুমি হাত দিয়ে করো। মানে হাত দিয়ে পরিষ্কার করো। তা হাত দিয়ে যখন পরিষ্কার করলাম,
আমার হাতে কিছু সময়ের ভেতরেই মানে আঙ্গুলের মাথায় প্রথমে একটা একটা লম্বা কফিন, মানে এটা কিন্তু কফিন না, এমন না যে কফিন, মানে কফিনের আদল, কিন্তু এটা চওড়া হচ্ছে ম্যাক্সিমাম আধা হাত, মানে আপনার আঙ্গুল থেকে কোণের মধ্যে যতটুকু হয় এর অর্ধেক চওড়া। এবং এটা ভেতরে কি জানি নড়াচড়া করে। তো প্রথম দিকে বুঝলাম যে ভেতর থেকে একটা ভাইব্রেশন আসছে নড়াচড়া করার। তো এটা ভালো করে পরিষ্কার করতে আমার অনেক সময় লাগলো। এটা খুব দ্রুত করতে হয় এবং খুব দ্রুতই করেছি, কিন্তু তারপরে সময় লাগছিল। এখন যখন এই বক্স খোলার সময় আসছে তখন তিনি আমাকে আবারও বললেন যে এটা খোলার পরে তুমি ভয় পেও না। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি আমাকে বলেন তো এটার ভেতরে কি আছে। উনি তখন আমাকে বলল, এটা তুমি খুললে বুঝতে পারবে। আমি যদি বলে দিই, ওরা এখন যে কোনো একটা ঘটনা ঘটিয়ে ফেলবে এখানে, যাতে তোমার হাত থেকে এটা নিয়ে যেতে পারে। বরং তুমি নিজে এটা খোলো, আশপাশে ওরা টের পাবে না আমাদের কথাবার্তা। এখন আমি এটা খুললাম। প্রথমে যে চারি দিলাম আর কি, শাবল দিয়ে মানে যে প্যারাকের যে জায়গাটা ওইটা মানে চারি দিলাম। চারি দেওয়ার পরে যেই আমি হিস হিস শুনছি, হিস হিস, বিশ্বাস করেন, হিস হিস, আমি ছিটকে যায় পিছনে পড়ছি। আমি এই জিনিসটা সহ্য করতে পারি না, মানে এই জিনিসটার ভয় পাই ওইটা না, আমি এই জিনিসটা নড়াচড়া দেখতে পাই না, এই জিনিসটা চেহারাই দেখতে পাই না, এটা হচ্ছে সাপ। আমি এটা দেখতেই পাই না, এটা প্রচণ্ড ঘিন জায়গা আমার ভেতরে। আমি ডেড বডি ধরতে পারবো কিন্তু সাপ পারবো না। আমি পচা গোলা মাথা উঠাইতে পারবো, আমি পচা গোলার দেহ তুলে নিয়ে কবে নামে দেবো, আমি সাপ ধরতে পারবো না, পারবো না। পারাইবেন না আপনি আমার যেটা। এবং ওটা জেনুইন ভেতরে সাপ। তো উনি আমাকে বললেন যে ওটা নড়াচড়া করতে পারছে না, তুমি খোলো। তো যত চারি দিই তত আমি আতঙ্কের ভেতরে, যেটা কোন দিক দিয়ে বের হয় কোন দিক দিয়ে বের হয় উনি বলার পরেও। তো আমি চারি দিতে দিতে এটা যখন পুরো এক পাশ থেকে এটা খোলা পসিবল হলো, তো এটা যখন খুললাম, তো ভেতরে যে সাপটা, এই সাপটাকে মানে পেরেক দিয়ে গেঁথে রেখেছে, মানে শটান লম্বা করে রেখে দিয়েছে। প্যারালাইজ, ওই যে প্যারালাইজড রোগীর কথা মনে আছে আর এই যে বললাম প্যারালাইজড করে রাখছে, জাস্ট মাথাটা মুভ করতে পারছে, এই জন্য মাথাটা হিস হিস করে উঠছে। এবং এটাকে মাঝ বরাবরও তো ইয়া করে নাই, কি জানি বলে আপনার, মাঝ বরাবরও মানে ইয়া লাগায় নাই, পেরাক লাগায় নাই, মানে এমনভাবে লাগায় রাখছে যে তো নড়াচড়া না করতে পারে, আবার মরেও যেতে না যায় খুব দ্রুত। এবং ভেতরে প্রচুর মরা ইঁদুর, প্রচুর মরা ইঁদুর, প্রচুর কটুগন্ধ। এবং ওইখানে মানুষের হাড় আছে, মানুষের হাড়, মানুষের পায়ের যে হাড় আছে না, লম্বা হাড়, দুই একটা লম্বা হাড়, এই হাড়গুলা, এবং এই হাড়গুলার উপরে এনগ্রেভ করে নকশা আঁকা, নকশা না যন্ত্র, এনগ্রেভ করে যন্ত্র আঁকা। এবং ওই যে যে আপনার তোমরা চলে আসছো নাম নিতে নিতে ইচাস, তো যাই হোক, ওই বলে আপনার মানুষের হাড়ের ভেতরে যন্ত্র, এবং ওই যন্ত্রে কিন্তু উল্লেখ করা আছে খুব সুন্দর করে। আমি টোটাল 4টা হাড় বের করছি, 2টা বড় বড় হাড় আর 2টা হাড় আমি চিনি না কোন অঙ্গের। ওই 4টার ভেতরে বড় 2টার ভেতরে এনগ্রেভ করে রাখা যে তারা যাকে মানে ডেকে আনছে সে কিভাবে কাকে কোথায় অ্যাটাক করবে। তো যাকে অ্যাটাক করছে তার পায়ে অ্যাটাক করা, তার মানে কোমরের সাইডেও অ্যাটাক করা, এবং এই যে আমাদের যে ঘাড়ের পাশে যে ডান বাহু, ডান কাঁধ বাম কাঁধ, এরকম একটা কাঁধের দিকেও অ্যাটাক করা, নিশানি দেওয়া। আমি সাহেব আমাকে বললেন, এই হাড় উঠাও আর এই হাড় ভেঙে ফেলো। তো শাবল দিয়ে উঠাইছে, আমার তো সাহস নেই যে আমি হাত দিব। তো শাবল দিয়ে উঠাই, উঠানোর পরে এটাকে ওই অনেক কসরত করতে হয়, কারণ মাটির উপরে ভাঙা খুব কঠিন। আর আমি ওই একটু একটু মানে সাপ দেখে একটু ইয়ে হয়ে গেছিলাম, তো এই জন্য মানে ফোকাস ধরে রাখতে পারিনি। তো বাড়ি দিয়ে ভাঙছি এটাকে, বাড়ি দিয়ে ভাঙছি। আর আমি জানি না যে ওনার ওই ইমিডিয়েট মোমেন্টে কী হয়েছিল। ওনার ইমিডিয়েট মোমেন্টে আসলে কোনো অ্যাকশন হয়নি। ওনার আরও কিছু সময় পরে যে উনি প্রথমবার টের পায় যে উনি উঠে বসতে পারতেছে, কিন্তু উনি উঠে বসলেও প্রচণ্ড ব্যথা করতে শুরু করে ওনার কোমরে, যেটা স্বাভাবিক, তিনি প্যারালাইজ হয়ে আছেন অনেকদিন ধরে।
মানে ওইভাবে উঠে বসতে পারছিলেন না আরকি, কিন্তু মুভ করতে পারছিলেন। তো এই জিনিসগুলো ডিস্ট্রয় করা হলো। এখন বাকি আরো ২ টা জিনিস। ওই ৩য় বস্তু কোথায় ছিল জানেন? ওই ৩য় বস্তু ছিল ওই যে টিনের ঘরে আমি একজনকে দেখেছিলাম বসে থাকতে। ওই যে ভাঙাচোরা জায়গাটা টিনের ঘরের মতো, ওইখানে। আমির সাহেব বাইরে এবং তিনি আমাকে বললেন, "এটা এমনভাবে খুঁড়ো যে তুমি এটা মাথায় রাখবে যে তুমি শাবলের ঘাইটা যতটুকু দিবে, ওই অতটুকুই যাতে যায়। এর বেশি যাতে না যায়।" তো এমনভাবে জায়গাটা আমি খুঁড়লাম যে জায়গাটা খুঁড়লে আপনার কাছে মনে হবে কি যে আপনি একটা প্যান বসাচ্ছেন, অথবা ধরুন আপনি একটা ডিপ বোল বসাচ্ছেন। বোল আমরা অনেক সময় বোল ব্যবহার করি না, এরকম একটা বোল। মানে জায়গাটা আর কি অনেকটা এরকম গোল করে এটা আমাকে খুঁড়তে হলো। তো গোল করে প্রথমে সীমানা করলাম, সীমানা করার পরে যেভাবে আর কি খুঁড়তে হয় ওইভাবে করার যখন চেষ্টা করছি, প্রায় কাজ শেষের দিকে ধাম করে টিন, যে ভাঙা টিনগুলো রয়েছে গুঁড়া ওগুলোর মধ্যে ঢিল মারলো। আচমকা এত জোরে ঢিল মারলো, মানে ওই শব্দে না আমি লাফ দিয়ে উঠেছিলাম তখন। কিন্তু আমির সাহেব এখানে থাকার কারণে পুরো কাজের উপর আমি এখন ফোকাস ধরে রাখতে পারছি, আটকে ওঠার পরও। তো এবার ওই বোলটা খোঁড়া হলো, মানে বললাম মাটিটা খোলা হলো ওই বোলের আকৃতিতে। তো খোঁড়ার পরে কি পেলাম জানেন? ওই যে মাটির যে সরা থাকে না, একটু ওই যে বাদামার বা ওই যে বড় বড় থাকে যে হালিম বিক্রি করে, অনেক বড় বড় যে সরাগুলা, এই সরা একটা ওইখানে রাখা। এবং সরা রাখা, সরার উপরে এটা সম্ভবত আমি যতটুকু বুঝতে পারি এটা যে সুপারি গাছের যে একটা ইয়া থাকে না, অনেকটা ওই যে শক্ত খোলের মতো, ওইটা। তো যখন আমি ওইটা খুললাম, আমি আপনাদেরকে বলতে যাচ্ছি আমি কি দেখেছি, কিন্তু তারপর আপনাকে শুনতে হবে। যখন আমি ওইটা খুললাম, তো ওইটার ভেতরে আমি যে অংশটা দেখতে পাচ্ছি মানুষের শরীরের, গন্ধ তো প্রচুর, গন্ধ তো অনেক, কিন্তু যে অংশ দেখতে পাচ্ছি ওই অংশটা আমি চিনতে পারছি না। আবার এটা মানুষের আকৃতির মতো না, মানে বড় মানুষ তো নাই। আমির সাহেব আমাকে বললেন এটা হচ্ছে একটা মেয়ে শিশু, যার বয়স হবে বড় জোর ২ মাস ৩ মাস। তার নিম্নাঙ্গের অংশ, অর্থাৎ ওই ওই অংশটা যৌনাঙ্গের অংশ। তো যখন এটা উনি আমাকে এইভাবে বললেন, এটা তো চিনেই যাচ্ছে না। মানে এটা হচ্ছে এরকম যে বডিটাকে ওইভাবে কাটা। ওর পা ২ টা আমি চিনতে পারছি। এখন আমার মনে হচ্ছে যে এই পাতিলের ভেতরে বডি ওই যে গলে গেছে, গলে যে এই অবস্থা হয়ে গেছে। কিন্তু উনার কথা হচ্ছে যে ওই নিম্নাঙ্গের অংশ সহ এইভাবে কেটে ফেলা। অর্থাৎ বডিকে নিম্নাঙ্গের অংশের একদম ওইখান থেকে অর্ধেক করে কেটে ফেলেছে। ওই বডিটা ওইখানে রাখা। তো উনি আমাকে বললেন যে, "তুমি নিচে আবার করতে শুরু করো।" হ্যাঁ? মানে নিচে আবার? আমি উনার দিকে এভাবেই তাকাই। উনি বললেন যে, "শেষ হয় নাই, করো।" তো এইবার আবার কিছুটা খুললাম। খোঁড়ার পরে উনি আমাকে থামতে বললেন। এবার হাত দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে আবারও একটা পাতিলের মতো বের করলাম এরকম। এবং ভেবে দেখেন ওইটার ভেতরে কি? ওইটার ভিতরে এখন ছেলেদের যৌনাঙ্গের অংশ। তাও গ্রোন আপ ছেলের। এবং যেটা বুঝতে পারছি প্রচুর তেল দেওয়া আছে এটার ভেতরে। প্রচুর তেল দেওয়া আছে। যা পচার পচেছে, কিন্তু তারপরে তেল রয়েছে প্রচুর এটার ভেতরে। যতখানি বেড়েছে তেল প্রিজার্ভ করে রাখার চেষ্টা করেছে আরকি। এটা আরকি বোঝা যায়। এবং ওই ২ টা পাতিলেরই ভেতরে যন্ত্র আঁকা ছিল। কারণ পাতিল আমি ওইভাবে যখন ফালায় দিই, পাতিলটা আমাকে পরে ভাঙতে হয়েছিল। ভাঙার সময় আমি ওই যন্ত্র দেখেছিলাম। অর্থাৎ স্বপ্নে যে তার সাথে যে জুলুমটা হয়, এই জুলুমটা যাতে কিভাবে হয় সেই ব্যবস্থা এখানে করা। পুরুষের যৌনাঙ্গের অংশটুকু যে সরার ভেতরে চাপা দেওয়া, সেই সরার উপরে একটা শিশু বাচ্চার যৌনাঙ্গের অংশটুকু রাখা। ২ জনেই সম্ভবত মারা যাওয়া লোক, মানে কোনো জীবিত লোকের না। এবং সেই যন্ত্র ওই এনগ্রেভ করে রাখা ওই সরার ভেতরে। তো সরাগুলো যখন আমি ভাঙি, আমি এমনভাবে এটাকে ভাঙি যে আপনি এটার টুকরোটার সাইজ হয়ে যাবে বড়জোর
একটা কলমের যে ডায়ামিটার হবে অতটুকু। মানে এটাকে আমি এমনভাবে ভাঙি যে এটা জোড়া লাগিয়ে ওরা আর কোনো কিছু করতে পারবে না। কিন্তু শুধু এইটাতে তো শেষ না, এখনো আরেকটা বাকি। কোন অংশটা এটা বাকি এবার? এইবার আমার আন্দাজ একদম পরিষ্কার যে এইবার এই লোক আমাকে যে জায়গায় নিয়ে যাবে ওই জায়গায় আমি মানুষের কাটা মাথা পাবই, কনফার্ম। এখন কাটা মাথা কেন? কারণ ওই যে একজন বাকি ছিল যে দেখে যে কাটা মাথা নিয়ে তারা ঘোরাফেরা করে। কারা? তিনজন। একজন যে ঘুমের ভিতরে থাকে প্রচণ্ড, একজনের মাথা ব্যথা প্রচণ্ড, মাথা যন্ত্রণা, আরেকজন যে উঠতে পারে না। এই তিনজন কিন্তু তিনি দেখতেন যে তিনজন ঘোরাফেরা করছে, তারা তাদের মাথা নিজেদের হাতে নিয়ে। এখন আমি যেইখানেই যাই না কেন, এখন আমার চোখের সামনে মানুষের মাথা পড়বে। এবং এটা কতটা ডিফিকাল্ট এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। কেন ডিফিকাল্ট? আমি তো আর ডোম না, আর আমি তো এগুলো করতে ইউজড না। তো আমার ভেতরে একটু খটকা লাগছিল। তো আমি সাহেবকে আমি বললাম যে আপনি কি আমাকে দিয়ে তিনটা মাথায় উঠাবেন মানুষের? উনি বললেন যে এই প্রশ্নটা তুমি আমাকে কেন করলে? আমি বললাম যে না, আমার কাছে কেমন জানি লাগে। আর এই তিনটা মাথা উঠে বা কি করবেন আপনি বলেন তো? বুঝবেন কিভাবে যে এরা কে বা কি আসে বিষয়, মানে মানে কি করবেন তখন? তো তিনি আমাকে তখন বললেন যে দেখো, তিনটা মাথা উঠানো এবং সেই তিনটা মাথার যে তুমি সদ্গতির ব্যবস্থা করবে সেটা আসলে সম্ভব না। তোমার কাজ হচ্ছে তুমি যখন ঘুরবে তোমাকে এদিক সেদিক তাকিয়ে দেখতে হবে যে যন্ত্রটা কোথায়। তখন আমি বললাম যে তাহলে কি হবে, যন্ত্র পাওয়া গেলে কি করব? উনি তখন আমাকে বললেন যে কিছু সময় নির্দয় হতে হয়। তোমাকে সেই যন্ত্রের উপরে মানে মোমে প্রলেপ দেওয়া লাগবে। মানে আমাদের সাথে মোম ছিল আর কি। তো জ্বলন্ত মোম, ওই যে গলা গুলে মোম পড়ে না, ওই মোমটা দিতে হবে। মানে রিজন এইটা যে স্কিন এতটাই সফট হয়ে গেছে ওইখানে, এখন যদি এই হিট পড়া যদি একটু অংশ পড়ে মোমের, তাহলে আপনার বাকি কাজ হবে না। এখন এই যন্ত্র ব্রেক করার প্রয়োজন, নইলে এই 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 মাথাগুলো যদি আমরা এভাবে রেখে চলে যাই, এই যন্ত্র যদি ব্রেক না হয়, দুইটাই ক্ষতি, দুইটারই ক্ষতি। এক হচ্ছে মানবিক, এক হচ্ছে আত্মিক। এটা বলে বোঝানো সম্ভব না। তো এখন এই মোমের আগুন ওইটা ম্যানেজ করা হলো, মানে মোম তো সাথেই ছিল। আমি এই জন্য বুঝলাম যে মোমটা আমি এতক্ষণ পর্যন্ত ধরে নাই, কারণ মোম আমাদের ব্যাগেই ছিল। তো মোম আসলে নেওয়া পরে এই কারণে যে অনেক সময় আগুনের আলোর প্রয়োজন পড়ে, কারণ আগুন স্রষ্টার একটা ডেভাস্টেটিং ওয়েপেন। আমাদের আল্লাহর দুনিয়াতে সবচেয়ে বড় বড় যত ওয়েপেন আছে তার ভিতরে একটা হচ্ছে আগুন। এতটাই ডেভাস্টেটিং যে আল্লাহ এটা ডাইরেক্ট হুকুম দেয় শান্ত হওয়ার জন্য। আর আল্লাহ এটা যদি ডাইরেক্ট হুকুম না দেয় এটা কি করতে পারে এটা তো জানো না। তো আগুন একটা হাতিয়ারও, আবার ডেভাস্টেটিং ওয়েপেনও। তো উনি আমাকে যে জায়গায় নিয়ে গেলেন, প্রথম যে জায়গাটা আমি খুললাম, ওইখানে বেশি সময় লাগে নাই। গন্ধ আমার নাকে আসছিল, মাটি অল্প অল্প একটু সরাতে হয়ে গেছে। মানে আমার আঙ্গুল যখন টের পেলো যে আমি সম্ভবত একটা কপাল ধরেছি মানুষের মাথার, এবং আমার হাতে কিছু জিনিস লেগে গিয়েছিল এই কপালের, তো আমার হাত আমি ওই শখের কারণে সরিয়ে ফেলি। তো তারপরে আশপাশ থেকে কিছু জিনিসপত্র নিয়ে, যেমন যে ভাঙা হাড়ি রয়েছে, ভাঙা ওই যে হাড়ির গলার অংশটা বা হাড়ির অন্যান্য অংশ, ওগুলো দিয়ে আরেকটু খুঁচিয়ে মাটি সরাই। পুরো মাথা বের করি না, কারণ এই যে কপালেই যন্ত্রটা ছিল, আমাদেরকে পুরো যন্ত্রের কোনো কিছু করতে হবে না, শুধুমাত্র যন্ত্রের যে কোনো একটা লাইন ভেঙে দিতে হবে। তো ওই একটা মোমের মনে করুন যে 15-20টা ফোঁটা পড়তে পড়তেই ওই যন্ত্রের একটা লাইন ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরপরই মাটি চাপা দিয়ে দেওয়া হয়। তো এইভাবে বাকি 2টা মাথারই ওইভাবেই আপনার ইয়েটা করে দেওয়া হয়, যন্ত্রটা ব্রেক করে দেওয়া হয়। এখন আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম ওই সময় যে তাদের জন্য দোয়া পড়বেন না যাদের মাথা? উনি আমাকে বলেন আসলে লাগবে না, এরা মানে ওনারা স্বজাতির লোক, মানে ওনাদের জন্য দোয়া পড়তে হবে না। মানে এইখানে যাদের দাহ করা হয় ওইরকমই স্বজাতি লোকের মাথা। তো এখন ওই 3 কোণাতে ছিল, কিন্তু কোন 3 কোণা আমি বলি।
টিনের ঘর যেটা ভেঙে গিয়েছিল সেইটার বাম দিকে, তারপরে আমার বাম দিকে, মানে সেই বাম দিকে কাজ করার পরে আবার বাম দিকে এবং আবার বাম দিকে। অর্থাৎ আমি যেদিক দিয়ে ঢুকবো, মানে শ্মশানের ভেতরে যেদিক দিয়ে ঢুকবো, তা বামে এবং ডানের 2 কোণাতেই। তো শেষ কোণা থেকে যখন তুলে ফেললাম, উপরের দিক থেকে একটা মানুষ সরাসরি নিচে পড়ল। একটা মানুষ, এবং সে নিচে পড়ার পরে মানুষের যেরকম ভয়ঙ্কর অবস্থা হয় না মাটিতে পড়লে, তার ওই অবস্থা হলো। এবং এরপরে তার উপরে এক মহিলা পড়ল, এবং এই সিলসিলা চালু হলো, মানে একজনের পর আরেকজন পড়তে শুরু করেছে, একজনের পর আরেকজন পড়তে শুরু করেছে। এবং শেষের লোক, মানে প্রথমে যে পড়েছে তার উপরে যত লোক পড়ছে তত তার অবস্থা বা তার পিষে যাওয়ার মতো অবস্থা আমি নিজের চোখে দেখছি তখন এখানে দাঁড়িয়ে। আমি চেয়েছিলাম এখান থেকে সরে যেতে, কিন্তু আমি সে বললো যে না, তুমি তাকিয়ে দেখো। ওইখানে কি হচ্ছিল জানেন? যা আমি আমার নিজের চোখে দেখছিলাম আমি সাহেবের সামনে থাকা অবস্থায়, তা হচ্ছে যারা এই ক্ষতির নায়ক, এই ক্ষতিগুলো এখানে বসে বসে করেছিল, তারা এক একজন মরছে। দৈব শক্তি, এটা দৈব শক্তি অনেকে বলে না, দৈব শক্তি আমরা তো চোখে দেখি না। দৈব শক্তি কি? সবকিছুই আল্লাহর। তো আমি সাহেব এমন একটা প্রক্রিয়া চালু করে দিয়েছিলেন ওই সময় তার নিজের ক্ষমতা বলে, যে এরা যাতে সবাই এইখানে নিজেরাই আক্রান্ত হয়, নিজেদের পাপে নিজেরাই যাতে আক্রান্ত হয়, এবং যাদের মানে এইখানে যারা এই যে ইনহিউম্যানের মতো যারা, তারা এইখানে যাতে মারা পড়ে, তারা যাতে এখানে মারা পড়ে। কার হাতে মারা পড়বে? ওই যে আমি সে বুদ্ধি করে শেষের দিকে যন্ত্র পুরোপুরি নষ্ট না করে যন্ত্রের ঘর ভেঙে দিয়েছেন, যাতে যন্ত্র ইনঅ্যাক্টিভ হয়ে পড়লেও এই যন্ত্র যার হয়ে কাজ করছে বা যে এই যন্ত্রের ভেতরে রয়েছে সে এখন তো বাইরে কাজ করছে না, সে যাতে এই ইনহিউম্যানদের পেছনে পড়ে যায়। কারণ এই ইনহিউম্যানরা এই জায়গাটা পাহারা দিয়ে রাখার চুক্তিতে রয়েছে তার সাথেই। তো আমার চোখের সামনে প্রথমজন যে পড়েছে সে তো পিছিয়ে যাচ্ছে, মাথাটা পায় না ছিঁড়ে বেরিয়ে আসুক, কিন্তু কোনো রক্ত বেরোচ্ছে না। কারণ আমি দেখতে পাচ্ছি চোখ কোটর থেকে বাইরে চলে আসছে। কতজন যে একজনের উপর আরেকজন পড়লো তা আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু পড়লো তার মানে এই না যে কয়েকশো, না, 15-20 জন বা আরো বেশি হতে পারে। একটা স্তূপ হয়ে গেল আমার চোখের সামনে। লাইট মারলাম, দেখলাম কাউকে দেখা যায় না। লাইট বন্ধ করলাম, দেখলাম তাদেরকে দেখা যায়। তো ওইখান থেকে তখন আমি বের হই, ব্যাগে যে সমস্ত জিনিসপত্র ছিল এগুলো দিয়ে নিজেকে সাফ করি। নিজেকে সাফ করলাম এগুলো দিয়ে সাফ করার পরে আমি ওনাদের বাড়িতে ফেরত আসি। ফেরত এসে দেখলাম যে যার মাথার সমস্যা তার মাথার সমস্যা ঠিকঠাক, কোনো সমস্যা নেই। বাকি 2 জনের তখন পর্যন্ত কিন্তু ওই যে বললাম না আলামত দেখা যায়নি, যে প্যারালাইজ ছিল সে কিছুটা বসতে পেরেছিল কিন্তু বাকি ব্যথা করে সে বসতে পারেনি। এই কিন্তু প্রথম খুব ফাস্ট রিঅ্যাক্ট হয় বা ইমপ্রুভ হয় হচ্ছে যার মাথায় সমস্যা ছিল। এখন ওই দিন রাতে আবার আরেকটা ঘটনা ঘটে। আমি চলে আসবো, প্রচণ্ড প্রচণ্ড কাদা চারপাশে, আমি সে চলে গেছি, কিন্তু আবার বৃষ্টি শুরু। তা আমি গাড়িতে উঠলাম, যে গাড়িতে করে গিয়েছি সেই গাড়িতে উঠলাম। ড্রাইভার না কোনো মতে রাজি হচ্ছিলেন না। তিনি আমাকে, মানে তিনি তো আর জানেন না কোন সেন্সে আমরা এই জায়গায় আসছি। তো তিনি আমাকে বললেন যে ভাই আপনি যে এখন রওনা দিতে চাচ্ছেন, ভাই রাস্তাঘাট কিন্তু সুবিধার মনে হয় না, আর যে বাবা আবার বৃষ্টি শুরু হইতেছে, কি না কি হয়, আমরা পরে রওনা দিই, একেবারে আরও ঘন্টাখানেক পরে, একটু সব ঠিকঠাক হোক। আর তার ভেতরে ভয়টা হচ্ছে যে ওই হাইওয়েটা সুবিধার না, যে হাইওয়েতে সে উঠবে। তো আমি ওনাকে বললাম যে দেখেন ভাই এখানে তো আর বেশি সময় থাকা সম্ভব না, আমরা রওনা দিই। গাড়ি তখন চলছে এবং আমরা আবারও ঝড়ে আক্রান্ত, মানে রাস্তায় গাড়িটা চলছে, আশপাশে যে মানে গ্রামের রাস্তার ভেতরে তো যে মানে রাস্তার পাশে তো গাছও থাকে, পাতাও থাকে, ওগুলো আমাদের গাড়িকে বাড়ি মারছে রীতিমতো। আর গাড়ি ওই যে ধীরে ধীরে মুভ করছে, ওই উইন্ডশিল্ডে ঘোরাফেরা শুরু করছে যাতে পানি বারবার সরে যায়, কিন্তু ধাক্কায় বাতাসও আসতেছে, আবার বৃষ্টিও হচ্ছে। তো গাড়িটা ওই গ্রামের সাইড দিয়ে, মানে তাদের যে এলাকা সেই এলাকার সাইড দিয়ে প্রায় 20 মিনিট আস্তে ধীরে চালিয়ে এটা মেন রোডে উঠলো, মেনে আপনার মহাসড়কে যে উঠলো। এবং মহাসড়কে ওঠার পরে
আমার কেন জানি মনে হলো যে বৃষ্টিটা আমাদের পিছন দিক দিয়ে এখনই মহাসড়কের উপর এসে উঠছে। অর্থাৎ বৃষ্টি তো আর একটা ওয়েতে ট্রাভেল করে। মানে বৃষ্টি আমাদের পিছে ছাড়তেছে না। মানে বৃষ্টি ওই রাস্তা দিয়ে যেতেছে আর আমরা ওই রাস্তা দিয়ে যাইতেছি। তো মহাসড়কের উপরে ওঠার পরে কিছুটা স্লো ছিল, কিন্তু আবার দেখলাম কি যে ওই বৃষ্টিটাই ফেরত আসছে। তো এখন বৃষ্টি হচ্ছে, গাড়ি যাচ্ছে আস্তে, আস্তে। আমি দেখলাম কি লাইট জ্বলছে, এসি চলতেছে গাড়ির ভেতরে, বারবার ফগ হইতেছে গাড়ির ভেতরে। তো এইজন্য ওই এসিও সে বন্ধ করতে পারতেছে না। সে আমাকে বলল গরম তো। তো এসি বন্ধ করতে পারতেছে, সে আমাকে বলল যে, "ভাই আপনি গ্লাসটা একটু ওয়াইপ করতে থাকেন ভেতরের দিক থেকে।" আমাদের গ্লাস চারপাশ থেকে কিন্তু ইয়া হয়ে গেছে। কিন্তু সামনের গ্লাস তো আরো ওয়াইপ করতে হয়। তো ওয়াইপ করতেছি, সে আস্তে, আস্তে গাড়িটা নিয়ে যাচ্ছে। এখন আমার নজর গাড়ির বাম দিকে, রোডের পাশে। ওই যে লম্বা একটা আকৃতির কথা বলছি না? সে লম্বা, লম্বা পা ফেলে, ফেলে আমাদের সাথে ফলো করতেছে। ওই নারীর মতো আকৃতি, সে আমাদেরকে ফলো করতেছে তখন। আমি শুধু দোয়া করেছি। আমি শুধু দোয়া পড়ছি, আর ড্রাইভার তো এতদিকে খেয়াল নাই। তার তো পুরো ফোকাস হচ্ছে মেইন রোডের উপরে। আর বারবার এই যে ভেতরে থাকা, ভেতরের যে আ ডিউ বা এই যে হিউমিডিটি যেটাই বলি না কেন, যে গাড়ির ক্লাসে যাতে না হয়, এটা নিয়ে সেও তখন ব্যস্ত। কিন্তু আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে মানে কতটা অসহায় অনুভব হচ্ছিল ওই সময়। কারণ একটু এদিক সেদিক হলে গাড়িটার একটা দুর্ঘটনা ঘটে যেত। কিন্তু আমরা বৃষ্টির ওই সীমাটা পার হই। বৃষ্টির সীমাটা পার হই। তারপরে গ্লাস খুলে দেই, বাতাস এদিক সেদিক পার হয়ে যাচ্ছে। সে কিন্তু আর আমাদের বাম পাশে তখন আর ছিল না। সে কিন্তু আর আমাদের বাম পাশে ছিল না। এবারে আল্লাহর রহমতে তাদের উপকার যতটুকু হওয়ার দরকার বা যেটাই আল্লাহ ডিসাইড করে রাখছিলেন সেটাই হইছে তাদের সাথে। আল্লাহ তাদেরকে মাফ করছেন। কিন্তু এবার আমি বলি, মানে ওই এন্টিটিটা কি ছিল? দেখেন, আপনি হয়তো বলতে পারেন যে মানে এটা আমি এভাবে কেন বলতে পারি? বা তার রূপ এরকম, এটা গ্যারান্টি কি? সেটা নিয়ে কথা না। কথা হচ্ছে যে এন্টিটি সেখানে ছিল, তাদেরকে ওই দামড়ি বলা হয়। তাদের ভাষায় তাদেরকে দামড়ি বলা হয়, এবং এরা হেভি ডেডলি হয়। মানে এরা ওই ব্রেনলেসের মতোই, ব্রেনলেস ক্রিয়েচারের মতোই এরা হেভি ডেডলি হয়, এবং ওই যে মহিলাদের টোন রয়েছে, তো মহিলাদের টোন থাকার কারণে খুব ইজিলি ম্যানিপুলেট করতে পারে। তো ডামরি বলে, আর কিন্তু আমি আর কি দামড়ি বলি। মানে ও ঘুরে ফিরে একই জিনিস, ডামরি বা দামড়ি যেটাই হোক। তো এই জিনিসটা আর কি আমাদেরকে আর কি ওই সময় জায়গা ফলো করেছিল। এই জন্যই নূপুরের শব্দটা, এই জন্যই আমি তাকে লাইট মারার সময় দেখি নাই। ইভেন চোখের সামনেও দেখি নাই। কিন্তু তারপর আমি তাকে দেখতে পাচ্ছিলাম। কারণ তার হাইট এবং আমার হাইটের মধ্যে একটা তফাৎ রয়েছে। আমার তো উঁচু হয়ে তার দিকে দেখতে হচ্ছিল তখন। আমি সাহেব আমাকে বলে দিয়েছিল যে, "ধামড়ি তো, এইটা তোমার সাথে মানে উ মানে রাক্ষস টাইপের আচরণ করবে। রাক্ষস টাইপের আচরণ দেখাতে পারে। তো এটা নিয়ে যদি আমি ভয় না পাই।" অনেকটা রাক্ষসদের মতো আচরণ বা বিহেভিয়ার আপনি বলতে পারেন, বা ওরা আপনার মনে করেন যে নিজের স্যাটিসফ্যাকশন এর জন্য ডেড বডি খাইতে পারে, যেকোনো কিছু করতে পারে, আবার আপনাকে মেরে আপনার রক্ত খাইতে পারে। স্টেশন নাই। ক্রিয়েচারের মতো বিহেভিয়ার করে, অথচ মনে করুন যে আপনি জিন্দার ক্যাটেগরিরই কেউ। কিন্তু তারপরও মানে বিহেভিয়ারটা হচ্ছে ক্যানিবালিস্টিক। আর এদেরকে মানে নিয়ে আসার বিভিন্ন রকম প্রক্রিয়া আছে। তো ওই যন্ত্রটাও হচ্ছে ওই নিয়ে আসার প্রক্রিয়া। তাকে টেনে নিয়ে আনা হয়ে গেছিল এই ৪ জনের উপরে। এই ৪ জনের উপরে সে ফিড করতেছিল। তার ফিডিং এর ধরনটা কি? ওই ছেলের ব্রেনে যে ব্যথা করছে, মাথায় যে ব্যথা করছে, ছেলের ব্রেনে যেয়ে দেখেন সে জিভ নাড়াইতেছিল। ফ্যাক্ট বলি, যেভাবে ক্ষতিটা করার নিশানি ছিল সেটা হচ্ছে যে ছেলেটার মাথাতে জিভ, মানে জিভটা সে নাড়াইতেছে। তারপরে যে পজেসড, সরি, মানে যে প্যারালাইজড, তার জিভ মানে বিশাল বড় জিভ, লিকলিকে জিভ, পা থেকে এই যে কাঁধ পর্যন্ত। আর যে ঘুমের ভেতরে রয়েছে, তার বুকের উপরে সে বসে ওই জিভ দিয়ে, কথাটা কেমনে বলে, জিভ দিয়ে কত মানে তার জিভটা আর কি পেছনে ঘুরায় রাখছে, মানে যেদিকে মানুষের যৌনাঙ্গ হয় নারীদের, ওইদিকে তার জিভ মানে সাপের মতো সুরসুর করতেছিল। আর ওই যে মাথাগুলা, তো যে ব্যক্তি আর কি ওই মাথা দেখতো,
তার আর কি তার চোখের সামনে মানে যে ড্রয়িংটা ছিল আর কি, যে ৩টা ডট এবং এই ৩টা ডট একটা, একটা করে লম্বা লাইন, মানে যেটা বোঝাচ্ছে যে ওই যে মাথা আর কি ধরে রাখা আর কি, এবং এই লাইনটা যে মিশছে তার সাথে। সে দাঁড়িয়ে আছে, তার এক হাতে ওই ৩টা ডট, মানে ৩টা স্ট্রেট লাইনের সাথে ৩টা ডট লাগানো। এই হচ্ছে যে যেই মানে যন্ত্রের ভেতরে যে জিনিসগুলো ছিল সেটা, যেটা আমি শুরুতে বা তখন ইচ্ছে করে বলিনি, যাতে পুরো ঘটনাটা শেষের দিকে এসে যাতে আমি এক্সপ্লেন করতে পারি। তো বিভিন্ন রকমের ঘটনায় বিভিন্নভাবে ক্ষতি করা হয়। আবার অনেক সময় এমন ক্ষতিও আমরা পাই যে ক্ষতিটা আমরা ডিবাঙ্ক করতে পারি না। ডিবাঙ্ক বলাটা কি, মানে ডিটেইলে বলতে পারি না যে ক্ষতিটা করছি কি। কারণ আমির সাহেব অনেক কিছু মাঝে, মাঝে বুঝতে পারে না। কারণ নিত্য নতুনভাবে সবকিছু করা হয় তো। তো মনে করুন যে একটা ব্লাক ম্যাজিক করলো, কিন্তু কি করছে? বান মারলো না চালান মারলো? এটা কি জানতে হয়। তারপরে সেই হিসেবে চিকিৎসা বা স্টেপ নিতে হয়।